নমস্কার, জোহার বন্ধুরা। এমন একটা রাষ্ট্রের কথা কল্পনা করুন, হতাশায় এতটাই ডুবে গেছে এবং অনাচারে এতটাই জর্জরিত হয়ে গেছে যে তার নামটি একটি পাঞ্চ লাইনে পরিণত হয়েছে। এমন একটি রাজ্য যার উন্নয়ন ছিল স্বপ্ন এবং তার নামটাই ছিল একটি ফিসফিসে মৃত্যু। এটি ছিল সেই রাজ্য যার নাম বিহার। কয়েক দশক ধরে একটি বিমারু দেশ, একটি দরিদ্র রাষ্ট্র, একটি অপরাধের জগৎ। এরপর শুরু হয় একটি শান্ত বিপ্লব। একজন ব্যক্তির নেতৃত্বে শুরু হয় এই বিপ্লব। তার নাম ছিল নীতিশ কুমার। নীতিশ কুমারের যাত্রা তার শাসন করা রাষ্ট্রের মতোই ছিল জটিল। এক সময় সংকটের দ্বারপ্রান্তে থাকা বিহার কিভাবে তার নতুন পরিচয়ের দিকে আরোহণ করে উঠেছিল এবং এক অশান্ত রাজ্য থেকে শান্ত রাজ্যে পরিণত হয়েছিল। এর পিছনে নীতিশ কুমারের কি ভূমিকা ছিল? তিনি কি বিহারের ত্রাণকর্তা ছিলেন, নাকি গল্পটা যতটা গভীর মনে হয় তার থেকেও এটা গভীর? সঙ্গে থাকুন, কারণ বিহার এবং নীতিশ কুমারের কাহিনী খুব সহজ নয় এবং এর পরবর্তী অধ্যায় সবে এখনো লেখা শুরু হয়েছে। 1951 সালের 1 মার্চ বিহারের বখতিয়ারপুরে নীতিশ কুমার জন্মগ্রহণ করেন। তার বাবা কবিরাজ রাম লখন সিং একজন আয়ুর্বেদিক অনুশীলনকারী ছিলেন। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং একজন রাজনৈতিকভাবে আগ্রহ ব্যক্তি। তার মা পরমেশ্বর দেবী ছোট থেকেই ওনার মধ্যে শৃঙ্খলাবোধ এবং উদ্দেশ্যের দৃঢ়তাবোধ তৈরি করেছিলেন। নীতিশ কুমার ছিলেন একজন উজ্জ্বল ছাত্র। তিনি বিহারের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে 1972 সালে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নিয়ে স্নাতক হন। এমনকি তিনি কিছু বছর বিহারের রাজ্য বিদ্যুৎ পর্ষদের হয়েও কাজ করেছিলেন। তিনি তার রাজ্যের রুক্ষ ভঙ্গুর রাজনীতির থেকে অনেকটাই আলাদা ছিলেন। এই প্রকৌশল এবং পটভূমি বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতাই তাকে একদিন রাজনীতির শিখরে পৌঁছে দেয়। তার সমসাময়িক অনেকের মতো নয়, ব্যক্তিত্ব এবং বিশৃঙ্খলায় সংজ্ঞায়িত বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে নীতিশ কুমার ছিলেন একজন প্রশাসক, একজন বুদ্ধিজীবী হিসাবে তার নিজের ভাবমূর্তি দিয়ে তিনি গড়ে তুলেছিলেন। জোট ও পরিবর্তন দ্বারা চিহ্নিত তার রাজনৈতিক যাত্রা একদিন তাকে মুখ্যমন্ত্রীর চেয়ার অবধি নিয়ে আসে এবং তার দায়িত্বে আসে পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এক রাজ্য। বিহারের উত্থান একে বোঝার জন্য আমাদের এক অতল গহরের মুখোমুখি হতে হবে। 2005 সালের আগে বিহার খালি পিছিয়ে পড়াই ছিল না, এটি ছিল বিমারু বিহার। রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের সংক্ষিপ্ত রূপ, যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং দুর্বল জিডিপিকে প্রদর্শন করত। শৃঙ্খলা ভেঙে পড়েছিল। মুক্তিপণের জন্য অপহরণ আকছার একটা ঘটনা পরিণত হয়েছিল। পরিকল্পনা ছিল নিছক এক স্বপ্ন এবং সর্বব্যাপী দুর্নীতি ছিল বাস্তব। শিক্ষিত যুবকদের জন্য কোনো কাজ ছিল না। কাজের জন্য ভিনদেশে পাড়ি দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভেঙে পড়েছিল এবং মৌলিক স্বাস্থ্য পরিষেবাও ছিল একটি বিলাসিতার মতো জিনিস। বিহার এমন একটি রাজ্য ছিল যা দরিদ্র ও দুষ্টচক্রের মধ্যে আটকা পড়েছিল, যা ছিল জাতির জন্য একটি বোঝা এবং বিহারের জনগণের জন্য একটি লজ্জার উৎস। এরপর এলো 2005 সাল। নীতিশ কুমার সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে শাসনভার গ্রহণ করলেন। তার দৃষ্টিভঙ্গি ছিল রূপান্তরকারী এবং বাস্তববাদী। তিনি সবচেয়ে স্পষ্ট সমস্যাগুলি সরাসরি মোকাবিলা করা শুরু করলেন। তার প্রথম এবং মূল লক্ষ্য ছিল অপরাধ। তিনি সর্বপ্রথম পুলিশের দ্রুত সংস্কার শুরু করেন। অপরাধীদের বিচারের আওতায় আনা হয়। এইভাবে ধীরে ধীরে বিহারে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসে। 2005 থেকে 2008 সালের মধ্যে তিনি বাস্তবায়িত করেন RTI আইন, যার ফলে বিহারের দুর্নীতির ক্ষেত্রে 62% হ্রাস পায় এবং পূর্বের অস্বচ্ছ ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা প্রবেশ করে। ধীরে ধীরে বিহার এমন একটি রাজ্যে পরিণত হয় যেখানে মানুষ অন্ধকারের পরও রাস্তায় বেরোতে আর ভয় পেত না। পুরাণের ভয় মানুষের দৈনন্দিন জীবনকে পঙ্গু করে রাখেনি। ভেঙে পড়া রেলপথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ হাইওয়েগুলিতে নীতিশ কুমারের সরকার একটি পরিকাঠামোগত নবজাগরণের শুরু করে। রাস্তা প্রায় দ্বিগুণ হয়ে যায়। নতুন এক্সপ্রেসওয়েগুলি আস্তে আস্তে বিস্তৃত হতে থাকে, যার ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন হয়। সন্ধ্যার পর অন্ধকার গ্রামগুলিতে পৌঁছায় আলো। এগুলি খালি পথ বা আলোই ছিল না, এগুলি ছিল একটি সুযোগ যা বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্প্রদায়গুলিকে বাজার এবং স্কুলের কাছাকাছি নিয়ে আসত।
সম্ভবত তার সবথেকে প্রতীকী এবং প্রভাবশালী নীতিগুলি ছিল স্কুল ছাত্রীদের জন্য সাইকেল যোজনা। সাইকেল এবং ইউনিফর্ম সরবরাহ করা খালি ভ্রমণকেই সহজ করেনি, এটি সব সামাজিক বাধাগুলিকে ভেঙে দিয়েছে, মেয়েদের নিরাপদে এবং মর্যাদার সাথে স্কুলে পৌঁছে দিয়েছে। এর সঙ্গে স্থানীয় চাকরি এবং সরকারি চাকরিতে মহিলাদের জন্য সংরক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে। শিক্ষা ব্যবস্থায় এই সময় এক উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছিল। 3.5 লক্ষ সরকারি শিক্ষক নিয়োগ হয়। গ্রামাঞ্চলের স্কুলগুলিতে জাতি, বর্ণ, ছেলে মেয়ে নির্বিশেষে সবার শিক্ষার দিকে মনোযোগ দেওয়া হয়েছিল, যার ফলে সাক্ষরতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল, বিশেষ করে মেয়েদের। তার শাসনকালে 2006 সালে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রোগীর সংখ্যা ছিল 39 এবং বর্তমানে তার বেড়ে 11,600 পরিণত হয়েছে, যা সরাসরি স্বাস্থ্য বাজেটের 30% বৃদ্ধির প্রতিফলন। বিহারের 38টি জেলার সবকটিতেই একটি করে অন্তত মেডিকেল কলেজ থাকার লক্ষ্যে এগিয়ে চলা এই সরকার বর্তমানে 7টি জেলায় 7টি মেডিকেল কলেজ স্থাপন করেছে। তার শাসনের প্রাথমিক বছরগুলিতে প্রশাসনের উল্লেখযোগ্য উন্নতি এবং বিমারু রাষ্ট্রের লেভেল থেকে দূরে সরে যাওয়াকেই প্রদর্শন করে। কিন্তু নীতিশ কুমারের শাসনে বিহারের গল্পে নীতিশ কুমারের ছায়া এবং জটিলতা অবশ্যই বিদ্যমান আছে। উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও গভীর সমস্যাগুলি এখনও রয়ে গেছে। বিহার এখনও স্বল্প আয়ের ফাঁদে জড়িত। যদিও রাজ্যটি ফিনান্সিয়াল ইয়ার 13 থেকে ফিনান্সিয়াল ইয়ার 24 পর্যন্ত 5.5 গড় বৃদ্ধির হার পর্যন্ত পৌঁছেছে, তবুও এটা জাতীয় গড় বৃদ্ধির থেকে অনেকটাই কম। এটি এখনও ব্যাপক বেকারত্বের হার এবং শিল্পের অভাবের সাথেই জড়িত। আলোচকরা যুক্তি দেন নেতৃত্বের অভাব এবং রাষ্ট্র বিভাজনের পর সম্পদের অসম বন্টনই এর অর্থনৈতিক অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছে। উন্নয়নের পরও সমৃদ্ধি এখনো স্বপ্ন। চাকরির জন্য এখনো ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে স্থানীয় বেকারদের। এই চাকরির জন্য গণ অভিভাবন একটি মর্মস্পর্শী বাস্তবতা ভাবে সুযোগ না তৈরি করতে পারার ক্ষেত্রে একটি অবিচ্ছিন্ন চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। নীতিশ কুমারের রাজনৈতিক যাত্রা তার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন এবং ঘন ঘন ইউটার্নের জন্য উল্লেখযোগ্য। নীতিশ কুমারের এই পরিবর্তন, নীতিশ কুমারের এই ঘন ঘন ইউটার্ন তাকে সুশাসন বাবু ছাড়াও আরও একটি নাম দিয়েছে, পল্টু বাবু, যিনি ঘন ঘন পাল্টাতেই থাকেন। দেখেনি সর্বোচ্চ ক্ষমতা ধরে রাখার জন্য তিনি কবে কার সাথে জোটবদ্ধ হয়েছেন এবং কবে কার সাথে জোট থেকে সরে এসেছেন। 90 দশকে লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমার একসাথে একই পার্টিতে ছিলেন। বিহারের রাজনীতির একমাত্র মুখ ছিলেন লালু প্রসাদ যাদব। নীতিশ কুমার খুব শীঘ্রই বুঝতে পারলেন যে এখানে থাকলে আমার ভবিষ্যৎ নেই। এরপরে তিনি সেই দল ছেড়ে বেরিয়ে আসলেন এবং তার সঙ্গ দিলেন জর্জ ফার্নান্ডেজ। তারা সামতা পার্টি বলে নতুন একটি পার্টি গঠন করেন, সমর্থন পেলেন এবং 2002 সালে এটাই ছিল তার সব থেকে বড় পাল্টা। তারপরে আবার লালুই মুখ্যমন্ত্রী। এরপরে 2005 সালে বিহারে হাওয়া বদলালো, সবাই বলল পরিবর্তন চাই। বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করলো, বিদ্যুৎ এলো, আইন শৃঙ্খলা উন্নত হলো, নীতিশ কুমার সুশাসন বাবু ট্যাগ পেলেন। কিন্তু 2013 সাল যখন বিজেপি পিএম হিসাবে নরেন্দ্র মোদীকে তুলে আনলেন, তখন নীতিশ কুমার ভাবলেন যে আমার তো তাহলে মুসলিম ভোট চলে যাবে। তাই তিনি সেই সময় নরেন্দ্র মোদী পিএম হওয়ার জন্য বিজেপির সাথে জোট ভাঙলেন। এটি ছিল তার দ্বিতীয় উল্টে দেওয়া। এলো 2015 সালের বিহারের নির্বাচন। এই সময় বিজেপি শক্তিশালী। নীতিশ কুমার বুঝতে পারলেন আমার একার দ্বারা হবে না, কারুকে সঙ্গে লাগে। তো তিনি আগে ছেড়ে দিয়ে লালু প্রসাদ যাদবের আরজেডির সাথে হাত মেলালেন। এদের সাথে যুক্ত হলো কংগ্রেসও, তৈরি হলো মহাগঠবন্ধন। বিশাল জয় আসলো। নীতিশ কুমার হলেন মুখ্যমন্ত্রী এবং লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব হলেন ডেপুটি মুখ্যমন্ত্রী। সমস্যা শুরু হলো আরজেডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। নীতিশ কুমার ভাবলেন যে আমি সুশাসন বাবু হিসাবে পরিচিত, তো তাহলে আমি এদের সাথে থাকলে আমার ভাবমূর্তি পূর্ণ হবে। এইভাবে তিনি এই জোটটাকে ভেঙে দিলেন। 17 সালের এক সন্ধ্যায় তিনি এই জোট ভেঙে রাতারাতি বিজেপির সাথে আবার জোট করলেন। এই জোট আবার সরকার তৈরি করলেন। সব যেন স্থিতিশীল, কিন্তু নীতিশের রাজনীতির খেলা কখনো স্থির থাকে না। তিনি জানেন কখন কি চাল দিতে হবে, কে ঠিক কে ভুল, কার সাথে জোট করতে হবে। 2022 সালে নীতিশের সাথে বিজেপির সম্পর্ক তিক্ত হতে শুরু করে। তিনি আবার এই জোট থেকে বেরিয়ে আসেন, আবার আরজেডির সাথে জোটবদ্ধ করেন। কংগ্রেসও এবার সাথ দেয়, তৈরি হয় আবার একবার মহাজোট। তিনি মুখ্যমন্ত্রী হন। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি আবার মহাজোট ছেড়ে এনডিএতে যোগদান করেন। উল্টে যাওয়া কি এবারেই শেষ, সে তো নীতিশ কুমারই জানেন। তার রাজনৈতিক বিচক্ষণতা প্রদর্শন করার সময় এই পরিবর্তনগুলি নীতির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।
তার সমালোচকরা যুক্তি দেন সুশাসন বিবরণটি একটি কল্পকাহিনী। 2 দশক ক্ষমতায় থাকার পরও গভীর আমলাতান্ত্রিক বাধা এবং সামাজিক বৈষম্যের সমাধান না হওয়ার চ্যালেঞ্জ এখনও রয়ে গিয়েছে। বিহার আজকে কোথায় দাঁড়িয়ে আছে? আসুন পরিসংখ্যান দিকে একটু নজর দিই। 23-24 সালে ভারতের সাক্ষরতার হার ছিল 81.9%। বিহারের 2005 সালের পূর্বস্তর থেকে বর্তমানে সাক্ষরতার হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিহার বর্তমানে 61.8% সাক্ষরতার হার, যা জাতীয় স্তরের থেকে অনেকটাই নিচে। 23-24 সালে বিহার একটি 14.5% জিডিপি গ্রোথ করে রেকর্ড করেছে, যা এটিকে দ্রুততম ক্রমবর্ধমান রাজ্য হিসেবে তুলে ধরেছে। 2023-24 সালে বিহারের মাথাপিছু গড় আয় ছিল 66,828 টাকা। ভারতের জাতীয় মাথাপিছু আয় $2,481, অর্থাৎ 2,07,000 টাকার থেকে অনেকটাই কম। যদিও সড়ক নেটওয়ার্ক দ্বিগুণ হয়েছে, বিদ্যুতায়ন হয়েছে ব্যাপকভাবে, তবুও ঘনত্ব হিসাবে অন্যান্য রাজ্যগুলির থেকে এটি অনেকটাই পিছিয়ে আছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে রোগীর সংখ্যা বেড়েছে, কিন্তু গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবায় এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে। তবে বিহার শাসন ও মৌলিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে বিমারু তকমা হারিয়েছে, কিন্তু গড় আয় এবং অন্যান্য রাজ্যগুলির তুলনায় এটি এখনও অনেক পিছিয়ে আছে। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসাবে যখন তার 10ম মেয়াদ শুরু করেছেন, তখন 25-26-এ বরাদ্দ করা 3.17 লক্ষ কোটি টাকা বিহারের উন্নয়ন, যুবক, ব্যবসায়ী, মহিলাদের উপর কেন্দ্রীভূত। চলমান প্রজেক্টগুলির মধ্যে রয়েছে কোটি কোটি টাকার হাজার হাজার উন্নয়নমূলক উদ্যোগ, যা শহরের পরিকাঠামো পরিষেবা কেন্দ্র করে আছে। বিহার যুব কমিশন গঠন এবং বিহারের যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি অঙ্গীকার রয়েছে। এতে রয়েছে নারী কল্যাণ এবং সামাজিক ন্যায় বিচারের এজেন্ডাও। 25-26 সালে বিহার 22% জিডিপি অর্জন করতে আশা করা হচ্ছে। গতিপথটি এখনো অব্যাহত। বিমারু বিহার ট্যাগের থেকে বেরিয়ে বনম বিহারে রূপান্তরের প্রাণবন্ত যুবকদের জন্য একটি বড় সুযোগ তৈরি করে দেওয়ার উপরেই নির্ভর করে। সামনের পথটি এখনো দীর্ঘ। সামনে আছে অর্থনৈতিক বৈষম্য, সুযোগ তৈরির ধাক্কা এবং উন্নয়নের গতিকে অব্যাহত রাখার চ্যালেঞ্জ। বিহারের রূপান্তর সম্পর্কে আপনি কি ভাবেন? নীতিশ কুমার কি পারবেন তার প্রতিশ্রুতি পালন করতে বিহারকে উন্নত রাজ্যগুলির পাশে একই সারিতে না করা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।